আয়োজনটা কি নিয়ে সেটা শুরুতে একটু বলতে চাই। 11 জুন, এবং এই 11 জুনের 2008 সালে কি ঘটেছিল আপনারা সবাই কম বেশি যারা চোখ রাখেন বাংলাদেশের দিকে, বাংলাদেশে কি হচ্ছে রাজনীতিতে বা বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাটা কিভাবে হচ্ছে সেটার খোঁজ খবর রাখেন বা এই চর্চার সাথে প্রতি মুহূর্তে থাকেন, তারা নিঃসন্দেহে জানেন যে 11 জুন 2008 সালে আমাদের আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কারামুক্তি পেয়েছিলেন। এই কারামুক্তি দিবস হিসেবে এই দিনটাকে আমরা আসলে পালন করি, কিন্তু তার আগের যে প্রেক্ষাপট, যে গণতন্ত্রকেই বন্দী করে ফেলা, শেখ হাসিনাকে বন্দী করা মানে তো শুধু একজন ব্যক্তিকে বন্দী করা নয়, যেন এই দেশ থেকে গণতন্ত্র একেবারেই হারিয়ে যায়, গণতান্ত্রিক চর্চাটা আর অব্যাহত না থাকে, সেই ধারাবাহিকতা নিয়ে কেউ এগিয়ে যেতে না পারে, এদেশের মানুষকে মুক্তির কথা শোনাতে না পারে। অর্থাৎ বঙ্গবন্ধুকে 1975 সালের তো 15 আগস্ট শেষ করে দেওয়া হয়েছিল সপরিবারে রেখে, যারা থেকে গেছেন সেই যদি বলি বঙ্গবন্ধুর একদম সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আজকের বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও যদি শেষ করে দেয়া যেত সেই 2007 সালে, তাকে কোনো না কোনোভাবে সে চেষ্টা তো হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, তাহলে হয়তো তারা তাদের মতো করে ষড়যন্ত্রটা আরো ভালো করে ছকটা সাজাতে পারতেন। আরো কি হতো সেটা আমাদের দেখতে হয়নি, সেই জায়গাটায় হয়তো নিজেদেরকে অনেক বেশি সৌভাগ্যবান মনে হয়। কিন্তু এই যে দিনগুলো এবং তার পেছনের যে প্রেক্ষাপটগুলো, কারণ যে দিনটা কারামুক্তি দিবস সেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের বা আমাদের অনেক বেশি পাওয়ার, কিন্তু তার পেছনের প্রেক্ষাপটটা নিয়েও আজকে আলোচনা করতেই হচ্ছে, এবং এই বিষয়গুলো সারা জীবনই আমাদের জন্য প্রাসঙ্গিক থাকবে। কারণ এগুলোকে যদি এড়িয়ে যাই তাহলে কখনো কখনো কালো অধ্যায় বোধহয় আবার মাথাচাড়া দিয়ে উঠবে। যারা নিঃসন্দেহে এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারবেন তেমনই তিনজন রয়েছেন, আমি তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন ডান দিক থেকে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী, সাবেক উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। মাঝে রয়েছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com, এবং সর্বডানে আজ উপস্থিত হয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক আওয়ামী লীগ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি মাঝখান থেকে শুরুটা করতে চাই। সুভাষ সিংহ রায়, আপনি মাঝে বসে আছেন, আপনাকে দিয়ে শুরুটা এভাবেই আমি একটু শুনে নিতে চাই যে আমরা যারা তখনও ছিলাম আর যে প্রজন্ম তখন অনেক ছোট, বোঝার ক্ষমতা হয়নি, তাদের জন্য যদি বলতেন যে গণতন্ত্রকে অবরুদ্ধ করে ফেলাটা কিভাবে হয়েছিল আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুজন বিশিষ্ট আলোচক এই আলোচনায় যুক্ত হয়েছেন, আমি তাদের প্রতি আমার ভালোবাসা ব্যক্ত করছি। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সামনে আমি যে কথাগুলো বলতে চাই সেটা একটু অন্যরকম শোনাবে। আজ থেকে 43 বছর আগে আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি দেশে ফিরে এসেছিলেন। অনেক লড়াই, অনেক সংগ্রাম, কারণ তার মাত্র কদিন আগে, হাতে গোনা কদিন আগে, অর্থাৎ 5 দিন আগে 11ই মে নিউজউইক পত্রিকা তার সাক্ষাৎকার নিয়েছিল। আপনি 81 সালের কথা বলছেন? হ্যাঁ, আমি সেই জায়গা থেকে ফিরে আসছি। তাকে জিজ্ঞেস করা হয়েছিল মাননীয় বঙ্গবন্ধু কন্যাকে যে আপনি এত বিপজ্জনক দেশে যাচ্ছেন কেন? খুব স্পষ্ট উত্তর ছিল, আমি ঝুঁকি জেনেই দেশে আসছি, আমি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ, সেই কাজের একজন কর্মী হিসেবে আমাকে ফিরতেই হবে, এবং মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আপনি খেয়াল করে দেখুন তখন তার বয়স কতই বা, এবং যাদের বয়স এখন, আমি যে কথাটা জোর দিয়ে বলবার জন্য আমি এইভাবে সূচনা করেছি, যাদের বয়স এখন 50 তাদের বোঝার কথা না, কারণ তখন তাদের বয়স ছিল 7 বছর। যাদের বয়স এখন 60 তখন তাদের বয়স ছিল 17, তাদের বোঝার কথা। আমাদের বয়স 60-এর কাছাকাছি। আপনি খেয়াল করে দেখুন তো, বঙ্গবন্ধু কন্যা তিনি বাঙালি জাতির জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং তিনি পুরো 80-র দশক 90 দশক তিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে এ প্রান্ত থেকে এ প্রান্ত গিয়েছেন। আপনি সেই দৃশ্য কথা কি মনে আছে? নিশ্চয়ই আমাদের ভিডিও ফুটেজটা আছে, যেদিন বঙ্গবন্ধু কন্যা কারাগার থেকে বেরিয়ে আসলেন। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বিষয়টি, ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কাদের সরকার ছিল? এই প্রশ্ন তো অনেকেই করতে পারেন এবং করেনও, কেউ কেউ তো করেনি। এবং সেই সরকার যখন আমাদের ঘাড়ের উপরে চেপে বসলো, এবং সেই সরকার প্রথমেই
ইমিডিয়েট ফার্স্ট প্রাইম মিনিস্টারকে গ্রেপ্তার করলো না? আপনার নিশ্চয়ই খেয়াল আছে, জি বেগম খালেদা জিয়া ছিলেন তার আগের প্রধানমন্ত্রী, এবং কি না করেছে জোট সরকার, বিশেষ করে জামাত বিএনপি সরকার। অথচ গ্রেপ্তার করলো কিন্তু 16ই জুলাই বঙ্গবন্ধু কন্যাকে। এই জুলাই থেকে জুন, 16ই জুলাই থেকে 11ই জুন, এই সময়টার হিসাব করে দেখুন তো, এই সময়টা বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে কত না ষড়যন্ত্র হয়েছে, কত কি না ঘটেছে। নাইকো দুর্নীতি মামলা তার বিরুদ্ধে এনেছে। আবার একটু আবার ফিরে যেয়ে বলি, বেগম খালেদা জিয়াকে কবে গ্রেপ্তার করা হলো? ইমিডিয়েট ফার্স্ট প্রাইম মিনিস্টারকে হাওয়া ভবন, দুর্নীতি, ষড়যন্ত্র, হত্যা, এই সমস্ত কিছুর পরেও তাকে গ্রেপ্তার করা হলো 3রা সেপ্টেম্বর, অর্থাৎ কতদিন পরে। এটা অঙ্কের তারিখ হিসেব করে দেখুন তো। কেন করতে বাধ্য হয়েছিল? জনগণের চাপে, একেবারে জনগণের চাপে। আপনি জানেন যে ঢাকা শহরে 25 লক্ষ মানুষ স্বাক্ষর করেছিল শেখ হাসিনার মুক্তির দাবিতে। জি অর্থাৎ সেই যে জনগণের নেত্রী, জনগণের লড়াই সংগ্রাম নিয়ে যিনি সারা জীবন কাজ করেছেন, তিনি শুধু জনগণের উপর নির্ভর করেছেন। যে কারণে আজকে যখন এই পুরনো দিনের কথাগুলো সামনে ভেসে আসে না, তখন আমাদের কিছু জ্ঞানী মানুষ আছে। কেন বাংলাদেশে ইয়ার লতিফদের অভাব নাই। কেন ইয়ার লতিফ বলছি? এই নবাব সিরাজউদ্দৌলার পতনের সময় যখন বলা হয়েছিল যে মির্জাফর, উমিচাঁদ, রায় দুর্লভ এরা ছিল বড় শত্রু, এই ভারতবর্ষের শত্রু, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তারা দালালি করেছে, ব্রিটিশের দালালি করেছে। কিন্তু ওখানে সবচেয়ে গভীরভাবে যে ষড়যন্ত্র যারা করেছে, ওই এলাকা তখনকার সুশীল সমাজের যারা প্রতিনিধিত্ব করেছে, ইয়ার লতিফ তার নেতা ছিলেন। আমাদের দেশে ইয়ার লতিফদের তো অভাব নাই, এবং তারা ষড়যন্ত্রে জাল বিস্তার করে কালো মাকড়সার মতন ছড়িয়ে দেয়, এবং এভাবেই কিন্তু বাংলাদেশের রাজনীতিকে স্তব্ধ করতে। এসো সেই রকমই সুশীল সমাজ শব্দটা আবারও অনেকবার সামনে চলে এসেছে এবং আমাদেরকে শুনতে হয়েছে। আমি আবারও শুনবো নিঃসন্দেহে, ধাপে ধাপে আপনাদেরকেই তো শুনবার জন্যই আজকে এখানে আমন্ত্রণ জানানো। আমি একটু অধ্যাপক ডক্টর রাশেদ আসকারী, আপনাকে এই জায়গাটা থেকে শুনতে চাই। 3রা সেপ্টেম্বর মানে তার আগে, মানে যিনি ছিলেন 2006-এ যিনি শেষ করলেন, সেই যে মানে প্রধানমন্ত্রী তখনকার, তাকে গ্রেফতার করা হলো 3রা সেপ্টেম্বর। এই গ্রেফতারটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, কিন্তু আমি একটু এখানে জানতে চাই যে তাকে গ্রেফতার করাটা কতটা একদম গ্রেফতার করবে এরকম উদ্দেশ্য ছিল, নাকি কতটা বাধ্য হয়ে গ্রেফতার করা হয়েছিল? ফেরদৌসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুজন বিদগ্ধ আলোচক রয়েছেন আমার সঙ্গে, জনাব সুভাষ সিংহ রায় এবং বিপ্লব বড়ুয়া। নিজেকে আমি কৃতার্থ মনে করছি। And you have asked me the right most question. দাদা কিছুটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন ওইখানে, যে 2001 থেকে 2006 পর্যন্ত যে নৈরাজ্য, দুর্নীতি, হঠকারিতা, ধর্ষণ, খুন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থকরণ, এই চিত্রের পর এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখা, তার ধারাবাহিকতা করবার জন্য নির্লজ্জ বহিঃপ্রকাশ, যেটা সেইটা আমরা জানি যে যিনি তখন ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি ছিলেন, এটা অনেক সময় লাগবে ব্যাখ্যা করতে, বাট তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়ে গেলেন। তারপর দেশে এটার প্রতিবাদে যে গণজোয়ার তৈরি হলো, সেই গণজোয়ারের প্রেক্ষাপটে কিন্তু তখন একটা মানে এটাকে আমি বলি যে পলিটিসাইজড একটা টেকনোক্র্যাট, আর্মি ব্যাকড একটা ইন্টারিম গভর্নমেন্ট আসলো, যেটা এসে তাৎক্ষণিক একটা ঝলক তৈরি করলো। তাদের পেছনে যে নীলনকশা ছিল সেটা বোঝা গেল যখন তারা জননেত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করলেন। আরে অ্যারেস্ট করা উচিত তো যারা অব্যবহিত আগের ছিলেন, যাদের কারণে এটা সৃষ্টি হয়েছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করলেন। যদিও সাধারণে বলা হয় যেটা একটা -2 থিওরি, বাট আমি মনে করি যে এটা -2 থিওরি নয়, কেননা একটা আই ওয়াশের দরকার ছিল। তাদের টার্গেট হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া নয়। এখন আই ওয়াশের জন্য খালেদা জিয়াকে নিয়ে আসলেন, এই খালেদা জিয়াকে বন্দি করা হলো। তারপর দেখা যাচ্ছে যে খালেদা জিয়া একসময় কিন্তু পরবর্তীতে একটা মুসলেকা দিয়ে চিকিৎসার নামে ইংল্যান্ডে চলে যান, এবং মুসলেকা দিয়ে যান যে এটা আর উনি রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিভাবে গেলেন? একদিকে কৌশলী আইনি লড়াই, আর একদিকে হচ্ছে জনরোষ, তার যে সাব জেলে তাকে রাখা হয়েছিল,
দাদারা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, আরও আমার চেয়ে ভালো জানবেন, সাব জেলের বাইরে হাজার হাজার মানুষের উষ্মা এবং ক্ষোভ, এবং 4 জন মানুষ জননেত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয়েছে, এই শোকে 4 জন মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং এই যে দেশে এবং দেশের বাইরে উত্তাল যে গণজোয়ার জননেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য, সেই মুক্তি চেয়ে আমরাও তখন শিক্ষক ছিলাম এবং আমরাও সেখানে সিগনেচার করে তার মুক্তির জন্য আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছিলাম। এই কারণে কিন্তু বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয়, এবং উনি কিন্তু কোনো মুসলেকা দেননি যে আমি আর রাজনীতি করব না। সুতরাং এইখানে বুঝতে হবে এটা একটা -1 থিওরি, জননেত্রী শেখ হাসিনাকে রাজনীতি থেকে সরাবার জন্য এবং তাকে অ্যারেস্ট করে তার দলে নৈরাজ্য সৃষ্টির জন্য একটা ব্যাপক তৎপরতা চালানো হয়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা যখন জেলে, তার দলে কিন্তু কোনো এমনকি ভারপ্রাপ্ত সভাপতিও আনা হয়নি, যেটা বিএনপিতে করা হয়েছে, যে খালেদা জিয়ার অ্যাবসেন্সে কিন্তু আরেকজন নেতাকে, সাইফুর রহমানকে নিয়ে এসে তখন তাকে চেয়ারপারসন বানানো হয়েছিল। সুতরাং এটার যদি তুল্যমূল্য আমরা বিচার করি, তাহলে আমরা দেখব যে হোয়াট ওয়াজ অ্যাট দ্য ব্যাক অফ দিস আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, এদের পেছনে ছিল যে বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরাধিকারকে একটা ডিপলিটিসাইজ করা, তাদেরকে নিয়ে আসা, এবং এইখানে জামাতকে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকে তখন বন্দী করা হয়, কিন্তু জামাতের একজনকেও তখন বন্দী করা হয়। ধারাবাহিকতা ছিল। আমি আবারও আসছি আপনার কাছে, এটা খুব নীল নকশার একটা বাস্তবায়ন আমি মনে করি। জি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনার কাছে আসি। ধারাবাহিকতা এক ধরনের খুঁজে আমরাও পাই, যা আমরা যারা অনেক বেশি মানে এই বিষয়গুলো অনেক বেশি আমাদের কাছে বোধগম্য নয়, তারপরও মনে হয় যে 2004 সালে একদম নিশ্চিহ্ন করে দেবার একটা চেষ্টা, আর 75 তো ছিলই, সেটার পরে আমি এই 2004 থেকে শুরু করি, এরপর আবার এসে সেই বিমানবন্দর থেকে তাকে কোনোভাবেই ওখানেই মেরে ফেলা হবে হুমকি ছিল, আমেরিকা থেকেই আসতে দেয়া হবে না, এই যে টোটাল ব্যাপারটা, তাহলে ষড়যন্ত্রের নীল নকশাটা আসলে কতটা বেশি পৃষ্ঠা ব্যবহার করা হয়েছিল? ধন্যবাদ। এখানে দুজন আলোচক আছেন, অধ্যাপক রাশিদ আসকারী এবং আমার শ্রদ্ধেয় সুভাষ সিংহ রায়। একুশে টেলিভিশনের দর্শক, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে এই 11ই জুন একটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দিনে বিশেষ একটি তাৎপর্যময় ঘটনার দিন, সেই দিন উপলক্ষে আজকে এই আলোচনা সবার আয়োজন আপনারা করেছেন। দেখেন, যে কোনো ঘটনা আমাদেরকে একটি বিচ্ছিন্ন দিবস কিংবা ওই দিনের ঘটনা প্রবাহ যদি আমরা শুধু বিশ্লেষণ করি, পুরো পলিটিক্যাল কনটেক্সট, ওই সময়ের রাজনৈতিক পটভূমি কী ছিল এবং কোন প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল, কারা গ্রেপ্তার করেছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল এবং তিনি কিভাবে মুক্তি পেলেন, তাহলে পুরো ঘটনাটা বুঝতে সুবিধা হয়। বিশেষ করে আজকাল অনেক দিবসের যে আপনার আয়োজন হয়, এইসব দিবসের আড়ালে আমাদের বাঙালি জাতির সংগ্রামের যে বিশেষ ঘটনা প্রবাহ রয়েছে, সেগুলো কিন্তু ওভাবে আলোচনায় আসে না, আমাদের বিস্মৃতির অতলে হারিয়ে যায়। বঙ্গবন্ধু শেখ হাসিনা 2007 সালের 11ই জুন, প্রায় 331 দিন, প্রায় 11 মাস তিনি কারাগারে থেকে তিনি মুক্ত হয়েছিলেন। তিনি 2008-এর 11ই জুন, 2007-এর তিনি তাকে গ্রেপ্তার করা হয় 16 জুলাই, এবং তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। বঙ্গবন্ধু শেখ হাসিনা এর আগেও কিন্তু কারাগারে ছিলেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় সুভাষ সিংহ রায়, তিনি যে রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে এসেছিলেন 1981 সালের 17ই মে, পরবর্তীতে 1983, 84, 85 এবং 87তেও তাকে একাধিকবার গৃহবন্দী করা হয়। এমনকি স্বৈরাচারী এরশাদ সরকার বঙ্গবন্ধু শেখ হাসিনাকে তুলে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। আমি এই গল্প এবং কিভাবে নিষ্ঠুরভাবে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে একটি বিশেষ ভবনে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে কিভাবে তাকে মানসিকভাবে নিপীড়ন নির্যাতন করা হয়েছিল, এই গল্প আমি নিজেও শুনেছি, যেহেতু তার সাথে আমরা কাজ করি। আপনারা দেখেন যে
আপনি যে প্রশ্নটি করছেন যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এবং আমরা জাতির পিতাকে বাংলাদেশে হারিয়েছি। স্বাধীন বাংলাদেশে জাতির পিতার সপরিবারে, জাতির পিতার পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উপর প্রায় 19 বার তার জীবন নাশের চেষ্টা হয়েছে। আপনি দেখবেন বাংলাদেশের শুরু থেকেই, কিংবা বাংলাদেশ পূর্ব যে আমাদের ওই সময় যে পূর্ব পাকিস্তান বা পাকিস্তানি আমল থেকেই একটি বিশেষ গোষ্ঠীর সকল ষড়যন্ত্র, হত্যা প্রচেষ্টা সব কিছু পরিচালিত হচ্ছে আজকের দিন পর্যন্ত। তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবার। তার কারণ হচ্ছে এই বাংলাদেশের রাজনীতির মূলধারা হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শ। বাংলাদেশের যা কিছু অর্জন, গৌরব সব কিছু এসেছে এই বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। ওই দিনের যে ঘটনা, তার যে কারা মুক্তি কিংবা কারাবন্দী, সুভাষ সিংহ রায় বলছিলেন যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অনেক অপকর্ম করেছেন। তার মধ্যে বিশেষ করে তিনটি অপকর্ম। একটি হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শকে সমূলে বিনাশ করা। তার ম্যানিফেস্টেশন আমরা দেখেছি 21শে আগস্ট। একটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিভাবে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সহ পুরো দলকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। আরেকটি হচ্ছে সীমাহীন দুর্নীতি পর্বর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন। আরেকটি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়া। এই ঘটনাগুলো কিন্তু একেবারে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার শিরোনাম হয়েছে। এই যে সমস্ত জেলায় সিরিজ বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান এবং আইনের শাসনের অভাব, অপারেশন ক্লিন হার্ট বলেন, কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর রাষ্ট্রীয় মদতে নিপীড়ন, নির্যাতন, মোটা দাগে যদি বলে এই ধরনের ঘটনার কারণে মানুষ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ ছিল, আন্তর্জাতিক মহল স্বাভাবিকভাবে ক্ষুব্ধ ছিল। কিন্তু ওই সময় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বিএনপি সরকার, যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কথাটি হচ্ছে, এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য সংবিধানের 58 অনুচ্ছেদে যে বিশেষ বিধান সংযুক্ত করা হয়েছিল সকল দলের সম্মতিতে, এই বিএনপি সরকার 2006 সালে নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কেয়ারটেকার ব্যবস্থাকে দলীয়করণ করে, কেয়ারটেকার ব্যবস্থাকে তাদের পকেটে তারা নিয়ে নেয়। কিভাবে? ইয়াজউদ্দিন ছিলেন রাষ্ট্রপতি, এবং কেয়ারটেকার সরকারের বিধান অনুযায়ী ইয়াজউদ্দিন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারতেন না, এবং এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অনেকগুলো শর্ত পূরণ করার পরে সর্বশেষ অপশন ছিল হচ্ছে রাষ্ট্রপতিকে করার। ওই সময় একাধিক ব্যক্তি আইন অনুযায়ী উপযুক্ত থাকার পরেও ইয়াজউদ্দিনকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করে সম্ভবত 19 অক্টোবর 2006 সালে এই কেয়ারটেকার ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, এবং এই দলীয় সরকার, কেয়ারটেকার সরকারকে দলীয় সরকারে পরিণত করে দলীয় সরকারের অধীনে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য সম্ভবত 22শে জানুয়ারি 2007 সালে এক প্রহসনের নির্বাচনের আয়োজন করে, এবং পরবর্তীতে জনরোষের কারণে জনগণের চাপের মুখে নথি স্বীকার করে তৎকালীন বিএনপি সরকার, ইয়াজউদ্দিনের সরকার, খালেদা জিয়া ক্ষমতা না থাকলেও মূলত হাওয়া ভবনই ওই রাষ্ট্রের পরিচালনাকারী ছিল, ওই সময় তারা এই নির্বাচন বাতিল করতে বাধ্য হয়। এবং ওই সময় দুইটি টিম ছিল। একটি টিম হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টকে দলীয়করণ করে যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছিল বিএনপির, আর একটা বিএনপির বি টিম ছিল যারা হচ্ছে এটি দীর্ঘদিনের একটি ষড়যন্ত্র ছিল, যে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র। বিরাজনীতিকরণ হচ্ছে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে ক্ষমতা বাইরে রাখা। বিরাজনীতিকরণের এই ষড়যন্ত্র আগেও ছিল, এখনো কিন্তু বিভিন্ন মহল থেকে ইনিয়ে বিনিয়ে এই ষড়যন্ত্রের পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি প্রদর্শন করা হয়। এবং ওই সময় 1/11 ঘটনা আমরা জানি, এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এবং ফখরুদ্দিন এবং ওই সময় ডক্টর ইউনূসের কাছেও তারা প্রস্তাব নিয়ে গিয়েছিল, এবং ওই সময় গণমাধ্যমে সংবাদ ছিল যে ডক্টর ইউনূস স্বল্প সময়ের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে চান না, তিনি দীর্ঘ সময়ের জন্য চেয়েছিলেন। এই কারণে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে পরবর্তীতে ফখরুদ্দিন তখন এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়, এবং
এই কেয়ারটেকার সরকারও অতীত সরকারগুলোর পদাঙ্ক অনুসরণ করে একইভাবে তারা বঙ্গবন্ধু শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা দায়ের করে। সুভাষ সিংহ রায় বলছিলেন এই ঘটনা, বিএনপি জোট সরকারের সময় শেখ হাসিনার বিরুদ্ধে 10টি মামলা ছিল এবং কেয়ারটেকার গভর্নমেন্ট আসে ফখরুদ্দিনের সরকার শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মিথ্যা মামলা দায়ের করে এবং তার বিরুদ্ধে এমনকি হত্যা মামলাও দায়ের করা হয় এবং পরবর্তীতে এইসব হত্যা মামলায় তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয় 16 জুলাই 2007 সালে এবং পরবর্তীতে জনগণের চাপের মুখে তারা বঙ্গবন্ধু শেখ হাসিনাকে 11 জুন 2008 সালে মুক্তি দিতে বাধ্য হন এবং এই ষড়যন্ত্রটি ছিল মূলত দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে, বঙ্গবন্ধু শেখ হাসিনার বিপরীতে, আওয়ামী লীগের বিপরীতে। এবং সেই বঙ্গবন্ধুর একদম যে আদর্শিক যে জায়গাটা, যেটা আদর্শিক রাজনীতি, সেটার একদম বিরুদ্ধে। আমি এখন একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো এবং তারপরে আরও অনেক আলোচনা রয়েই গেল যে কতটা আসলে তারা সফল হতে পেরেছিল নাকি, সেটা তো আমরা পরবর্তীতে দেখেছি 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনের মধ্যে দিয়ে। আসবো আবারও সেই আলোচনায়। সম্মানিত আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কারামুক্তি দিবস। আমি 2008 সালের কথা বলছি, 2008 সালের সেই 11 জুনের কথা। কিন্তু শুধুই কি কারামুক্তি দিবস এটি? আমরা যদি একটু এর তাৎপর্য বিশ্লেষণ করতে যাই তাহলে হয়তো আরও অনেক কিছু খুঁজে পাবো। এটাই হয়তো গণতন্ত্রের মুক্ত দিবস বলা যেতে পারে, কারণ গণতান্ত্রিক চর্চাটাই হয়তো হতো না সেদিন যদি তাকে মুক্ত করা না হতো। বা সেই মুক্ত করার পেছনেও তো রয়েছে যে জনসাধারণ চেয়েছিল, জনগণই যে বড় শক্তি সেটি কিন্তু প্রতীয়মান হয়েছিল সেদিন, কারণ সেই চাপে পড়েই তাকে মুক্তি দেওয়া হয়েছিল। যেভাবেই আমরা বলি না কেন, আসতে চাই সুভাষ সিংহ রায় আপনার কাছে। 2007 সালের দেশে ফিরে আসা, অর্থাৎ 7 মে, আমার যদি তারিখটা ভুল না হয়, সেই সময়ের আগের যে নানান ধরনের প্রতিবন্ধকতা, সে জায়গাটা একটু শুনতে চাই। এবং একটি তথ্য গণমাধ্যমে ঘুরপাক খায়, খুব বেশি বিশ্লেষণ আমরা খুঁজে পাই না, আপনার কাছ থেকে আজকে নিঃসন্দেহে সেটা একটু স্পষ্ট হতে চাই যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিলেন তারা বারবার ফোন করে আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে যাতে না আসা হয় অনেকটা হুমকি ধামকিও দিয়েছিলেন, নানানভাবে বলছিলেন। কিন্তু আওয়ামী লীগের মধ্যে থেকেও কোনো নেতা বলছিলেন তাকে যেন দেশে তিনি না আসেন, এটা বলেছিলেন। সেটার কারণ কি শুধু তাকে বিমানবন্দরে ফেলেই হত্যা করা হবে এই আশঙ্কা থেকে? আমি একটু পিছন দিকে ফিরে যাই। বঙ্গবন্ধু কন্যা যখন 1981 সালে 17 মে ফিরে আসেন, আমি ওই জায়গা থেকে বারবার শুরু করছি, আপনি খেয়াল করছেন। তার কমাস পরে কবি হাসান হাফিজুর রহমান ধানমন্ডির 32 নম্বর রোডে 77 নম্বর বাড়িতে, যেটা বঙ্গবন্ধু ভবন নামে সমগ্র বিশ্ব চেনে, সেখানে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আলাপ করতে গিয়েছিলেন। অনেকক্ষণ আলাপ হয়েছে। তা বঙ্গবন্ধু কন্যার সামনে কবি হাসান হাফিজুর রহমান বারবার আপনি আপনি করে কথা বলছেন। তখন বঙ্গবন্ধু কন্যার স্বভাবসুলভ ভঙ্গিতেই বলছে, আপনার বয়স আমার চেয়ে অনেক বেশি, আরে বারবার আপনি আপনি করছেন কেন? তখন কবি হাসান হাফিজুর রহমান বলেছিলেন, শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ। আমরা কবি হাসান হাফিজুর রহমানকে চিনি, তিনি স্বাধীনতার দলিল খণ্ডের সম্পাদনা করেছেন এবং কত বড় মাপের কবি ছিলেন এই বাংলা সাহিত্যের, সেটা আর বলবার অবকাশ রাখে না। আমি ওই জায়গাটাতে মিলাতে চাই এই কারণে 2004 সালে 21 আগস্টে ঘটনা করা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বললেন, আপনি একটু ভেবে দেখেন তো, দর্শকদের ভাবতে বলবো, কেন 21 আগস্টের জন্য তারা মরিয়া হয়ে গিয়েছিল? সমগ্র আওয়ামী লীগকে ধ্বংস করা, শেখ হাসিনাকে হত্যা করা, কি কারণে? কারণটির সবচেয়ে কাছাকাছি যে কারণটি ছিল, অনেক কারণ তো ছিলই, এদেশে জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করা, এই দেশকে নতুন করে পাকিস্তান বানানো। কেন 91 সালে তো যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে পাকিস্তানের আইএসআইয়ের যে কত কোটি টাকা দিয়েছে সেটা তো পত্রপত্রিকা আছে, বাংলাদেশের পত্রিকায় তো প্রকাশিত হয়েছে, আর পাকিস্তানের আন্তর্জাতিক মিডিয়াতে তো আছেই। আইএসআইয়ের তৎকালীন যিনি চিফ ছিলেন তিনি স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের উচ্চ আদালতে। তা 2004 সালের একটা উল্লেখযোগ্য ঘটনা, এত নির্যাতন, এত নিপীড়ন, এদেশ তখন জল্লাদের উল্লাস মঞ্চ হয়ে গিয়েছিল। নমন ভট্টাচার্যের কবিতা আছে না, জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ করে ফেলেছিল। ঠিক সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি একটা জরিপ চালিয়েছিল যে এই 1000 বছরের এই মাটিতে শ্রেষ্ঠ বাঙালিকে, এবং 26শে মার্চ থেকে শুরু হয়েছিল, 14ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে এসে তা ঘোষণা হয়েছিল।
এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কখনো ভাবেনি এত অত্যাচার, এত নির্যাতন পরেও 1,80,00,000 মানুষ তখন বাঙালিদের মধ্যে ভোট দিয়েছিল। তখন তো ইমেল ছিল না, SMS এর প্রচলন এভাবে ছিল না। তা স্বাভাবিক কারণে সব হাতের লেখা চিঠি গিয়েছিল বিস্ময়করভাবে এবং স্বাভাবিকভাবে এবং অবশ্যম্ভাবীভাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান হলেন। এই জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা বুঝে ফেললো এত কিছুর পরেও বঙ্গবন্ধুকে এই মাটির থেকে মুছে ফেলা যাচ্ছে না। তখন তারা টার্গেট করলো যে তার কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে হবে, পুরো আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে। 21শে আগস্টের প্রেক্ষাপট আমার দৃষ্টিতে মনে করি ওখান থেকে কিন্তু আরো বেশি করে তারা শুরু করলো। এমন একটি সময়ে আমি বিশ্বাসের সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের যারা জ্ঞানী গুণী বলকে পরিচয় দেন তারা আসলে ইনিয়ে বিনিয়ে কথা বলেন এবং সব সময় সত্যের থেকে অনেক দূরে থাকেন। ন্যায় নীতির কথা বলেন কিন্তু ন্যায় নীতির ধারে কাছে তা থাকেন না। আপনি খেয়াল করে দেখেন, বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালেন 1972 সালে 8ই জানুয়ারি, তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে সাংবাদিক ছিলেন ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুর কাছে ছুটে আসলেন এবং বললেন আপনার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিতে চাই, আপনি যদি অনুমতি দেন। তিনি বলছেন হ্যাঁ আমি আপনার সাক্ষাৎকার দিব, কিন্তু আপনি আমার বাংলাদেশে আসেন, আমি এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। বঙ্গবন্ধুর এই সাক্ষাৎকার নেবার জন্য এত দ্রুত আসেন ডেভিড ফ্রস্ট। 72 সালে 18ই জানুয়ারি তিনি বাংলাদেশের সাক্ষাৎকার নেন। ইউটিউবে কিন্তু এই সাক্ষাৎকারটা এখন সবসময় ঘুরছে। বঙ্গবন্ধু জিজ্ঞেস করেছিলেন যে আপনার যোগ্যতা কি? এখন এক কথায় বলেছিলেন আমি আমার জনগণকে ভালোবাসি। আপনার অযোগ্যতা কি? আমি জনগণকে বেশি ভালোবাসি। আপনি খেয়াল করে দেখুন 2007 সালে 12ই এপ্রিল লন্ডনে ডেভিড ফ্রস্ট তখন বেঁচে ছিলেন, তিনি আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন এবং আল জাজিরা টেলিভিশনের ওই সাক্ষাৎকারটি এখন আপনি ইউটিউব দেখলে পুরোটাই পাবেন। বঙ্গবন্ধু কন্যাকে জিজ্ঞেস করছেন যে আপনি এত উতলা হচ্ছেন কেন, আপনি জীবন তো আপনার ঝুঁকিপূর্ণ। ওই একই সেই 17ই মের আগের 81 সালের 11ই মের সাক্ষাৎকারের মতন তিনি বলছেন যে আমি আমার দেশে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। 52 দিন লড়াই করেছিলেন, 52 দিন। সারা পৃথিবীতে এমন কোনো গণমাধ্যম নাই, পত্রপত্রিকা নাই এই তার লড়াই নিয়ে শিরোনাম হয়নি, প্রতিবেদন হয়নি। তা সেইখানে আমি ছোট করে আনি বিষয়টা, আপনি খেয়াল করে দেখবেন যে তার বিরুদ্ধে চক্রান্ত মানেই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত, তার বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই প্রকৃত অর্থে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ জানে যে শেখের বেটি আমাদের জন্য লড়াই করেন। এইখানে একটু জানতে চাই সুভাষ সিংহ রায়, যে ষড়যন্ত্রটা দেশের মধ্যে তো হচ্ছে, কিন্তু নিশ্চিতভাবে দেশের মধ্যে যে ষড়যন্ত্রটা সেটা তো এর আগেও বঙ্গবন্ধু সময় ছিল, যেটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি রূপ নিয়েছিল। সেদিন এই সময়টাতে এসে বোর্ডিং পাস দিবে না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র 3 ঘন্টা এয়ারপোর্টে আটকে রাখা, লন্ডনে আসার পর সেখানে তাকে বোর্ডিং পাস দেয়া হবে না। তাহলে ষড়যন্ত্রটা তখনকার সময়ও, সেই 2007 সালের কথা বলছি, যে কতটা আন্তর্জাতিক রূপ নিয়েছিল, এটা যদি একটু ছোট্ট করে বলেন। না, এটা তো সারা পৃথিবীতে ব্যাপী এই ষড়যন্ত্রের খেলা সবসময় ঘটছে, সবসময় ঘটছে। এবং যারা লড়াই সংগ্রামে করে থাকেন এবং যারা জনগণের নেতা, বঙ্গবন্ধু বলেছিলেন না জোট নিরপেক্ষ সম্মেলনে যে আমার অবস্থা চিলের আলেনদের মতো হয় তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। বঙ্গবন্ধু কন্যা তার বাবার মতো কখনোই তিনি মাথা নত করেননি, এবং মাথা নত করেননি বলেই বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে এমন একটি মামলা সাজানো হয়েছিল 2007 সালে, এই ইয়াজউদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার নাইকো দুর্নীতি মামলা। কি ভয়ঙ্কর কথা! শেখ হাসিনা যখন 96 থেকে 2001-এ প্রধানমন্ত্রী, তখন নাইকোর সাথে কোনো সরকারের চুক্তি হয়নি, চুক্তি হয়েছে খালেদা জিয়ার সময়। অর্থাৎ এখনকার মানুষগুলো অনেকে আছেন যারা একটু সুশীল ভাব আছে, চেষ্টা করেন একটু কেতাদুরস্ত হয়ে থাকবার জন্য, তারা কিন্তু এই কথা বলেন হ্যাঁ 2 নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, 2 নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে, 2 নেত্রী, 1 নেত্রীর মামলা সব উড়ে গেল, আর 1 নেত্রীর মামলা সব খালাস হয়ে গেল। আমি এই কারণে বলছি, কবি নির্মলেন্দু গুণ একবার বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেছিলেন, এবং সেটা খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, পথে পথে পাথর। এবং তার এক প্রথম কবিতায় হচ্ছে পথে পথে পাথর। সেই কবিতায় তিনি লিখছেন, শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি, আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র,
পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপথ, আপনার পথে পথে পাথর সরানো। 2007 সালে সাব জেলে যেদিন জন্মদিন বঙ্গবন্ধু কন্যার, সেদিন তিনি সাব জেলে গিয়েছিলেন গেটে। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে আপনি লিখেছিলেন পথে পথে পাথর, এখন কি দেখছেন? বলে আমার কিছুটা ভুল হয়েছিল, তার পথে পথে গ্রেনেড ছড়ানো ছিল। তা সেই যে আমি তার যে ফিরে আসা, তার ফিরে আসা মানে বাংলাদেশ ফিরে আসা। 21 সালের 17ই মে তার ফিরে আসা মানে বাংলাদেশ ফিরে আসা। 52 দিন লড়াই সংগ্রাম করে তার যে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন, তিনি জানতেন যে কোনো সময় গ্রেপ্তার হবেন, তিনি জানতেন তার জীবনের ঝুঁকি আছে, তাকে যে কোনো সময় মেরে ফেলা হবে। আপনি খেয়াল করে দেখুন তো, শেষ করছি আমি, যেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হলো 16ই জুলাই, যৌথ বাহিনী গভীর রাত্রে, সেই বৃষ্টি স্নাত রাত্রের ভিতরে গ্রেপ্তার করা হলো, তার 24 ঘন্টা যেতে না যেতেই নাটোরের গুরুদাসপুর থেকে একজন ভদ্রলোক এসেছিলেন। উনি পত্রিকায় দেখেছেন, সংবাদ মাধ্যমে জেনেছেন, এমন একটি খারাপ পরিবেশে বঙ্গবন্ধু কন্যাকে রাখা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তিনি টেলিভিশন দেখতে পাচ্ছেন না। অথচ এই সমস্ত আপনার ভিভিআইপিদেরকে টেলিভিশন পৃথিবীর সব জায়গায় কিন্তু রাখা হয়, গণমাধ্যম রাখা হয়, পত্রিকা দেওয়া হয়। তখন নাটোরের গুরুদাসপুর থেকে যে লোকটা ছুটে এসেছিলেন একটা 14 ইঞ্চি টেলিভিশন নিয়ে, তিনি তার 2 কাঠা জমি বিক্রি করে নিয়ে এসেছিলেন। তার উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে কল্পনাতীত। তখন তিনি ডিআইজি প্রিজন ছিল, সবাই গণমাধ্যমে তাকে চিনেন, তার সাক্ষাৎকার নিলেই আপনি বুঝতে পারবেন যে সেই সময় কি করা হয়েছিল। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, যেখানে কথা ব্যবসা বিপ্লব বুড়া বললেন, যেখানে বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে যাওয়া হয়েছিল চোখ বেঁধে, ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সকলে জানি, এগুলো আর অপ্রকাশিত কিছু না। তাকে জিজ্ঞেস করে তোকে টাকা দিয়েছে কে? সে বলেছে আমি শেখ হাসিনাকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আমার 2 কাঠা জমি বিক্রি করেছি। বলে কি করিস? বলে মুদি দোকান চালাই। তা মুদি দোকান চালায় তুই শেখ হাসিনার জন্য টেলিভিশন নিয়ে এসছিস, এরকম বিশ্বাস করবে? বাস্তবতা সেটাই। বঙ্গবন্ধু কন্যার জন্য ওই যে গফর গায়ের যে রিক্সাওয়ালা, সেই রিক্সাওয়ালা তার স্ত্রীর কাছে দলিল রেখে যায় শেখ হাসিনার নামে জমি কিনে রেখে। তা এইটাই কিন্তু বাংলাদেশের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, এটাই শেখ হাসিনার ইতিহাস। ভালোবাসার প্রতিফলনগুলো আসলে যে কতটা শক্তি যোগায় সেটা পরবর্তীতে আমরাও দেখেছি এদেশের সন্তান হিসেবে। এবং কারামুক্তি দিবস শুধু নয়, গণতন্ত্রের যে মুক্ত দিবস, সেই দিবসগুলো এই কারণেই অনেক বেশি আলোচনার দাবিদার। অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী, আপনার কাছে একটু শুনতে চাই, সুশীল সমাজ এই শব্দটা তো বারবারই আসে এবং সুশীল সমাজ নিয়ে নানা ধরনের মানে সমালোচনা তো থাকেই। ওই সময়টাতে আপনিও সেই গণস্বাক্ষরে, সেখানে আপনারও একটি স্বাক্ষর রয়েছে, কিন্তু যদি আমি জানতে চাই যে সুশীল সমাজ আপনার চারপাশে আপনি যাদেরকে দেখেছিলেন, যারা সুশীল সমাজের মাথা হয়ে বসেছিল, কজন একেবারে এই ব্যাপারে এগিয়ে এসেছিলেন আর কজনকে দেখেছেন খুব বৈরী হাওয়াতে ভেসে বেড়াতে? দেখুন, ইতিহাস মানে হিস্ট্রি টেক্স ইটস ওন কোর্স। সুশীল সমাজ কি ভাবলো না ভাবলো, ইতিহাস তার ধার ধারে না। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস কি বলবো, 1/11 ইতিহাস। কিন্তু ইতিহাস তো সুশীল সমাজের ভূমিকা মনে রাখে, সেটা তো ভুলে যায় না। সুশীল সমাজ মানে ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে। এখন এর মধ্যে যারা সুশীল সমাজ প্রকৃত ইতিহাসকে জানে, প্রকৃত ইতিহাসের ঘটনাবলীকে শ্রদ্ধা করে, এদের সংখ্যাও কিন্তু কম নয়, ঠিক আছে? আর বাংলাদেশে তো জানি যে সুশীল সমাজ বলতে এইখানে পলিটিক্স ব্যাকড এবং অনেক রয়েছে আর কি। তো তারা অনেক সময় নিরুৎসাহিত করতে চায়, কিন্তু এই ইফেক্টটা কিন্তু বেশি দিন টেকে না। আমি একটু বলি, এখানে ষড়যন্ত্রের কথাটা আসছে। তো ষড়যন্ত্রে আপনি বললেন যে এরকম তার বিমানে বিলম্ব হচ্ছে, টিকেটে জটিলতা হচ্ছে। এখানে আসলে একটা জিনিস আমরা সামনে আনতে চাই, যে তখন কিন্তু ইউএস যিনি অ্যাম্বাসেডর ছিলেন, প্যাট্রিসিয়া এ বুটেনিস, এইটা বুঝতে হবে যে এই যে নীল নকশাটা, এই নীল নকশাটা আর্মি, এটা সেনাবাহিনীর সঙ্গে এই ইউএস যে অ্যাম্বাসেডর, তারা বসে কিন্তু এই প্ল্যানটা করেছিল। তাদেরকে বোঝানো হয়েছিল, ওই সময় উইকিলিক্সের একটা লিঙ্ক কিন্তু ফাঁস হয়, সেখানে ক্যাটেগরিক্যালি বলা আছে যে তারা এই প্ল্যানটা করেছিল যে বাংলাদেশে এইরকম একটা তাবেদার সরকার বসাবে, যেটা এই রকমের কি বলবো, এটা টেকনোক্র্যাট ধরনের, যেই সরকারটি কিন্তু ইন দ্য এন্ড তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে।
তো এই কারণে তারা কিন্তু নানাভাবে চেয়েছে যে বঙ্গবন্ধু বিশেষ করে 2007 সালের 11 জানুয়ারি যখন তারা আসে, মে মাসে যাতে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরতে না পারে, এই জন্য এই প্রতিবন্ধকতাগুলো তারা সৃষ্টি করেছিল। কিন্তু সকল প্রতিবন্ধকতা অগ্রাহ্য করে বঙ্গবন্ধু কন্যা চলে এসেছেন। 1 2 নম্বর হচ্ছে এই যে জেলখানার যে ইতিহাসটা, এটা কিন্তু আমি পজিটিভলি দেখি, কেননা পুড়ে পুড়ে সোনা কাঁটি হয়। এই জেলখানার যে প্রায় 11 মাস বঙ্গবন্ধু কন্যা ছিলেন, এই জেলখানা সেই বঙ্গবন্ধু যেভাবে জেলে ছিলেন, এইখানে যে বাংলাদেশে উনি জেলে ছিলেন যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজনৈতিক বন্দী হিসেবে, তা নয়। সেখানে নানা রকমের সংকট ছিল, স্যাঁতস্যাঁতে পরিবেশ, তারপরে নোংরা বিছানার চাদর, তারপরে খাবার হচ্ছে মামুলি খাবার যেটাতে পেটের অসুখ হতো, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনি খাঁটি সোনা হওয়ার কথা বললেন, তো যেহেতু শেষের দিকে চলে এসেছি, ছোট ছোট করে একটু জেনে নেই, কারণ আমাদের দর্শকদের জানাবার জন্য এই আয়োজন। সেই জায়গাটায় 1996 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন এবং পরবর্তীতে আবার 2009 সালে, তারপর তো টানা তিনি রয়েছেন, আমরা পেয়েছি তাকে, কিন্তু সে পার্থক্য কতটা খুঁজে পান, মানে সেই যে সোনা হওয়ার কথাটা আপনি বললেন? জননেত্রী শেখ হাসিনা কিন্তু কম জেল খাটেননি। 83 সালে জেল খেটেছেন, 85 সালে জেল খেটেছেন, 90 সালে জেল খেটেছেন, এবং তারপরে এই 2007 সালে। তো সুতরাং খাঁটি হওয়ার ব্যাপারটা এই যে এইখানে তার একটা অনুধ্যানের অধ্যায় আমি মনে করি। অত্যন্ত নীরবে নিভৃত, কিন্তু সাহস হারাননি। জাতির পিতা যখন 25শে মার্চ কালোরাত্রিতে অ্যারেস্ট হওয়ার আগে একটা চিঠি লিখে গেলেন, স্বাধীনতা ঘোষণা করে গেলেন, এবং বাংলাদেশের লোককে তার অনুপস্থিতিতে তারা যেন এগিয়ে যেতে পারে, সেরকম নির্দেশনা কিন্তু পিতা পুত্রীর মধ্যে যোগ সাজসগুলো এরকম কিন্তু এক জননেত্রী শেখ হাসিনাও একটা চিঠি লিখে গিয়েছিলেন যে, এবং শুধু তাই নয়, ওই দিন কিন্তু যখন তাকে অ্যারেস্ট করার জন্য এসেছে, বুঝলেন, তখন কিন্তু যে আইন উপদেষ্টা ছিল ব্যারিস্টার মইনুল হোসেন, তাকে কিন্তু ফোনে বলেছিলেন যে মইনুল সাহেব, কাজটা কি আপনি ঠিক করলেন? কোন আইনের কোন ধারায় আপনি কোন অপরাধে আমাকে নিয়ে যাচ্ছেন? যে একজন জনৈক আজম চৌধুরী একটা কি বলে চাঁদাবাজির মামলা করলো, যেটা অবিশ্বাস্য, সেটা কিন্তু ওই ডিসেম্বরের নির্বাচনের আগেই সেই নাকে খত দিয়ে আজম চৌধুরী বলেছে যেটা একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি, যে এখানে আমি জননেত্রী শেখ হাসিনাকে ইনক্লুড করতে চাইনি বা করিনি, ইত্যাদি ব্যাপারগুলো পরে কিন্তু এটা দাঁত ভাঙা জবাব দিয়েছে। বিশেষ করে পরবর্তীতে 29 ডিসেম্বর 2008-এর যে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে ভূমিধস বিজয় অর্জন করে, এটাই কিন্তু এই যে ষড়যন্ত্র 1/11-এর এই ষড়যন্ত্রের কিন্তু দাঁত ভাঙা জবাব আমি মনে করি। নির্বাচনের ফলটাই, যদি নির্বাচনের জনগণ কিভাবে নিয়েছে, তাকে অ্যারেস্ট করা, তাকে কারাগারে রাখা, তার বিরুদ্ধে নির্যাতন করা, এর জবাবটা কিন্তু জনগণ দিয়েছে সেই নির্বাচনে ভোটের মাধ্যমে। এটাই কিন্তু আমার মনে হয় যে এই ভোটটা সামনে নিয়ে আসলেই আমাদের এই জবাবটা আমরা পেয়ে যাই। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং তখন সুভাষ সিংহ রায় যেটা বলছিলেন কবি নির্মলেন্দু গুণের কবিতার কথা দিয়ে, যে পথে পথে পাথর না গ্রেনেড তিনি লিখতে চেয়েছিলেন, এবং সেই গ্রেনেডের ব্যাপারটাও তো আমরা দেখেছি যে গ্রেনেড কোন দেশ থেকে আনা হয়, গ্রেনেডের গায়ে কোন দেশে তৈরি সেটা যে পাওয়া যায়, সেটাও একটু শুনতে চাই। পাশাপাশি সেই পরবর্তীতে পাথরগুলো সাজিয়ে সেই যে উন্নয়নের সোপান যদি বলি, সেটাই রচনা করলেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটাও একটু শুনতে চাই। দেখেন, যে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিকে দূরে রাখার, বাংলাদেশে তিনি যাতে কখনো ক্ষমতা আসতে না পারেন, এই ষড়যন্ত্র সবসময় ক্রিয়াশীল। এবং আমরা 2023-এর নির্বাচন পূর্ব যে বিভিন্ন রাষ্ট্রের দেশের বিভিন্ন প্রকার ফর্মুলা এবং তাদের যে বক্তব্য, যেটি একজন কূটনীতিক হিসাবে তাদের বলা উচিত নয়, সমীচীন নয়, ভিয়েনা কনভেনশনের বাইরে গিয়ে তারা যে সমস্ত অপচেষ্টা চালিয়েছিল বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার, তার কিন্তু একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে শেখ হাসিনা। 21শে আগস্টের গ্রেনেড হামলায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়ারকে নিয়েই তো বিদেশি গোয়েন্দা সংস্থা, বিদেশি জঙ্গি বাহিনীর প্রধান, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বঙ্গবন্ধুর খুনিরা, এরা তো বৈঠক করছে হাওয়া ভবনে, দুইবার বৈঠক করেছে। তার রিপোর্ট তো ডেইলি স্টারে ছাপা হয়েছে। এবং কারা গ্রেনেড সাপ্লাই দিয়েছিল, জার্জেস গ্রেনেড, যেটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, এই গ্রেনেড তো সাধারণ যারা সন্ত্রাসী তাদের তো নাগালে থাকার কথা নয়। এ কথাগুলো
আদালতে 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচারকালীন সময়ে এসেছে এবং বিভিন্ন গণমাধ্যমের ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে। আমি যে কথাটি আবার ফিরে যেতে চাই, বঙ্গবন্ধু শেখ হাসিনা 21শে আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন। তার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছিল এবং তার চোখে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তার চিকিৎসা নিতে তিনি গিয়েছিলেন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওই সময় তিনি যাতে দেশে প্রবেশ করতে না পারেন তার জন্য অপচেষ্টা হয়েছিল। ওই সময় আমি লন্ডনে ছিলাম, আমি ছাত্র ছিলাম সেখানে। আমি দেখেছি 22শে এপ্রিল, সেটা হচ্ছে 2007 সাল, এটা ছিল রবিবার, সানডে। ওদিন লন্ডনে যে একটা ম্যারাথন হয়, অ্যানুয়াল ম্যারাথন, খুব এটা পৃথিবী সবাই যায় সেখানে, অনেক মানুষ পার্টিসিপেট করে। ওদিন ছিল ম্যারাথনের দিন। সেদিন লন্ডনের যোগাযোগ ব্যবস্থা খুব হচ্ছে লিমিটেড, সীমাবদ্ধ। সেখানে টিউব চলে না, বাস চলে না, কারণ ওরা অনেক রাস্তা ডাইভার্ট করে দেয়। কারণ এই স্বাভাবিক যান চলাচল, গণপরিবহন চলাচল খুব সীমিত থাকে। ওই অবস্থায় হাজার হাজার প্রবাসী বাঙালি হিথ্রো বিমানবন্দরে এসেছিলেন কি হচ্ছে দেখার জন্য, বঙ্গবন্ধু কন্যার সাথে থাকার জন্য। সেদিন সিভিল এভিয়েশন অথরিটি, যাদের কোনো ম্যান্ডেট নেই এই ধরনের আদেশ দেয়ার, তারা একটি আদেশ দিয়েছিলেন যে বিমানে শেখ হাসিনা থাকবেন সেই বিমান বাংলাদেশে নামতে দেওয়া হবে না। এবং ব্রিটিশ এয়ারওয়েজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ক্যারি করে আনতে অস্বীকৃতি জানায়। এবং শুধু তাই নয়, একদিকে তৎকালীন এই যে তথাকথিত 11 সরকার শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেয় অন্যায়ভাবে, বেআইনিভাবে। একই সাথে বাংলাদেশের তাদের যে আদালত, সে আদালত একটা আদেশ করেছিল 28শে মের মধ্যে যদি শেখ হাসিনা যদি বাংলাদেশে না ফিরেন তাহলে তার সকল সম্পত্তি, জাতির পিতার কন্যার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। একদিকে তাকে আসতে দিচ্ছে না, আরেকদিকে বলা হচ্ছে তিনি যদি আদালতে হাজির হতে না পারেন তাহলে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। ওই ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল এবং পরবর্তী তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দিয়ে সুধা সদন, তার যে ব্যক্তিগত বাসভবন, সেটি ঘেরাও করা হয়েছিল। ফজরের নামাজের সময় তিনি নামাজ পড়েছিলেন এবং 7:30টার দিকে তাকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার আদালতে। আদালতের কার্য শুরু করার একটি সুনির্দিষ্ট সময় থাকে। ওই সময়ের 2 ঘন্টা পূর্বে সেখানে তথাকথিত একটি আদালত বসিয়ে, বেআইনিভাবে আদালত বসিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সাব জেলে পাঠিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যা সেই সাব জেলে গিয়েও কিন্তু গণমানুষের মুক্তির কথা কিন্তু তিনি ভুলেন নাই। তিনি চমৎকার একটি বই লিখেছেন যে সবুজ মাঠ পেরিয়ে। এবং এই সবুজ মাঠ পেরিয়ে আমি দর্শকদের অনুরোধ জানাবো তারা যাতে বইটি পড়েন, কারণ ওই কারাগারে থেকেও তার মনে প্রাণে তার পিতার আদর্শ এবং বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তির জন্য কি করা যায় তিনি একথা একাধিকবার বক্তব্যে বলেছেন। তিনি যে 2008-এ ভূমিধস বিজয়ে যে ম্যানিফেস্টো, নির্বাচনী ইশতেহার বাংলাদেশের জনগণের সামনে দিয়েছিলেন, যে দিন বদলের সনদ, এই দিন বদলের সনদের প্রতিটি কাজ বাংলাদেশে কোন কোন সেক্টরে কি নীতি গ্রহণ করা দরকার, এবং তিনি যদি জনগণের ভোটে বাংলাদেশের ক্ষমতায় আসেন তাহলে জনগণকে কি সেবা দিবেন, সমস্ত পরিকল্পনা তিনি কারাগারে বসে করেছিলেন। আলোচনায় শেষের দিকে চলে এসেছি, যদিও এই ধরনের আলোচনা আসলে অনেক বেশি প্রলম্বিত করবার সুযোগ না থাকলেও সেটাই আমাদের অনেক বেশি জরুরি করা দরকার, না হলে আমরা আলোচনাগুলো হয়তো আংশিক থেকে যায়। সুভাষ সিংহ রায় শেষ যেহেতু করতে হবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রশ্ন করা হয়েছিল যে মোটা দাগে কোনো উত্তর না দেবার জন্য শিক্ষার্থীদের বলা হয়েছিল যে সেদিন যদি শেখ হাসিনা দেশে ফিরতে না পারতেন, 2007 সালের কথা বলা হতো, তাহলে পরবর্তীতে কি হতো না, আমাদের ভালো হয়েছে কিন্তু হতো না তিনি না আসলে, এরকম কি? শিক্ষার্থীরা কেউ বলেছিল যুদ্ধাপরাধীদের বিচার হতো না, কেউ বলেছিল বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। আপনার কি মনে হয় যদি মোটা দাগে না বলেন কি হতো না? আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এবং এটা শিক্ষার্থীরা আমি আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো আমরা ছাত্র থাকা অবস্থায় কল্পনাও করিনি, সত্যি বলছি কল্পনা করিনি। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র, যেহেতু খুব ভালো লেখালেখি করতাম, একটা রচনা প্রতিযোগিতা হয়েছিল। আমি একটু ছোট্ট করে শুনবো, কারণ আমি ছোট করে বলছি। সেই রচনা প্রতিযোগিতার শিরোনামটি ছিল, আমাদের বিষয় দিয়ে দেওয়া হয়েছিল, যদি বঙ্গবন্ধু দেশে না ফিরতেন, যদি স্বদেশ প্রত্যাবর্তন না হতো। তা সেই রচনা প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম এবং সেখানে যা যা ঘটেছিল, যা যা লিখেছিলাম,
ওই কথাগুলোই শুধু বঙ্গবন্ধুর জায়গায় যদি শেখ হাসিনার শব্দটি প্রতিস্থাপন করা হয়, একই বিষয়। কারণ দুইজন একই পথে চলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করবার জন্য এগিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা যদি দেশে না ফিরতেন, বাংলাদেশের আজকের যে সারা বাংলাদেশ আলোয় আলোয় ভরে গেছে, কেউ কখনো ভেবেছিলেন? বাংলাদেশের যে আজকে অগ্রযাত্রা, আপনার 21শে টেলিভিশনের এই ভবনের পাশ দিয়ে যখন উন্নত বিশ্বের মতো মেট্রো রেল যখন চলে যায়, তখন এই শব্দ আমাদের হৃদয়কে যেভাবে কাঁপুনি দিয়ে করে, হৃদয়ের মধ্যে সুখ দুঃখ গ্রাহক যন্ত্রে আমার কথাগুলো বলে আনে, আমার উন্নয়নের কথা বলে আনে, কখনো কি এটা ঘটতো? কখনো ঘটতো না। শেখ হাসিনা দেশে না ফিরলে, আপনি একটু আগে বললেন শিক্ষার্থীদের কথাটাই, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার আমরা ছাত্র জীবনে ভাবি নাই মানে আমরা কল্পনা করি নাই। স্লোগান দিয়েছি, লড়াই করেছি, মৃত্যুর মুখোমুখি কখনো হয়েছি, কিন্তু ভাবি নাই যেটা সম্পন্ন হবে। কিন্তু একটা জিনিস ভেবেছি, ওই যে কবি হাসান হাফিজুর রহমানের কথা, শেখ হাসিনা আপনিই তো বাংলাদেশ, তিনি যখন নেতৃত্বে আছেন নিশ্চয়ই আমরা সফল হব, এইটা অন্তত ভেবেছি। বাংলাদেশের মানুষ যে যে দল করেন করুক না কেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিশ্বাস করেন শেখ হাসিনা মানেই বাংলাদেশ। সঠিক নেতৃত্ব থাকলে সফলতা পিছু নিবি, ব্যাপারটা অনেকটা এরকম। আমি অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী আর কোনো প্রশ্ন রাখতে চাই না, যেহেতু আলোচনা শেষ করব। জি, একজন বিখ্যাত ইতিহাসবিদ এবং লেখক দার্শনিক টমাস কার্লাইলের একটা বিখ্যাত উক্তি আমি প্রায়শই করি, এটা, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান। এই যদি আমরা থিওরি অ্যাপ্লাই করি, দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ is the biography of Bangabandhu Sheikh Mujibur Rahman. The history of Bangladesh is the biography of জননেত্রী শেখ হাসিনা and similar others. আমি মনে করি যে আমাদের স্বাধীনতার অনিবার্য অবিসংবাদিত পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের অবিসংবাদিত নেত্রী হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। আজকের এই ক্ষণে তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আমি একটু আপনার অনুমতি নিয়ে সময় একেবারে একটি বাক্য আমি করি। আমার এই ঘটনাটা মনে পড়ছে, দুজনই আজকে প্রয়াত, আব্দুল গফফার চৌধুরী এবং শওকত ওসমান, তাদের দুজনের মধ্যে ঘটনা। গফফার চৌধুরী একবার বঙ্গবন্ধু কন্যাকে সমালোচনা করে একটা লেখা লিখেছিলেন। তার 7-8 দিন পরে ঢাকাতে দুজনের দেখা হয়েছে, অনেক মানুষ, আমি উপস্থিত ছিলাম। শওকত ওসমান সাহেব আস্তে করে যে সবার সামনে আব্দুল গফফার চৌধুরী হাত ধরে বললেন, দোহাই গফফার, শেখ হাসিনার বিরুদ্ধে কিছু লেখো না। এই বয়সে নেতা তো কম দেখলাম না পৃথিবীতে, বাংলাদেশে তো কম দেখলাম না, ডান বাম মধ্যপন্থী কত তো দেখলাম, কিন্তু ক্রাইসিসের সময় শেখ হাসিনা ছাড়া কাউকে পাওয়া যায় না। তিনি এই নেত্রী, সেই নেত্রী মুক্তি পেয়েছিলেন আজকের দিনে। জি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, একদম আপনাকে সময় একটু কমই দিতে হচ্ছে, একদম যদি শেষ করেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ চিন্তা হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। আমরা খুব ভাগ্যবান যে তিনি এখনো বেঁচে আছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। সমকালীন বিশ্বে আপনি কয়টা রাজনৈতিক দলের খবর পাবেন, কয়জন নেতার খবর পাবেন যিনি 43 বছর একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়ে ওই দলকে তিনি 5 বার এই বাংলাদেশের মানুষকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা খুবই ভাগ্যবান, কারণ আমাদের সময়ে বঙ্গবন্ধু শেখ হাসিনা আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। জি, নিঃসন্দেহে তাই। এবং আজকে আলোচনা শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুভাষ সিংহ রায় আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আপনাকে, এবং সেই সাথে